সুপ্রভাত আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্ররা। আমি তোমাদের বিদ্যালয়ের বাংলা ভাষা এবং সাহিত্য বিভাগের একজন শিক্ষক, তোমাদের SKR স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদেরই পাঠ্য একটি খুব ভালো কবিতা নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। তো এই আলোচনার পূর্বে একটা কথা বলে দিই। কথাটা হচ্ছে, এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সচেতনতা অবলম্বন করে এবং নিজেকে ঘরের মধ্যে বন্দি রেখে আমরা এই করোনা ভাইরাসের যে প্রকোপ সেটাকে প্রতিরোধ করতে পারি, কমাতে পারি। এটুকুই বলার বিষয়, আর বাকি তো তোমরা এখন সবই বুঝতে পারছো। আজকে আমি তোমাদের একটা কবিতা নিয়ে আলোচনা করব, সেটা তো বললাম। তবে আজকের কবিতাটা তোমাদের পাঠ্য যে সমস্ত কবিতাগুলো আছে সেই কবিতাগুলোর থেকে একটু আলাদা। আজকের যে কবিতাটা আসলে একটা প্রতীকী কবিতা। হ্যাঁ, এই প্রতীকী কবিতা কেন বললাম কথাটা? না, প্রতীকী কবিতা এই জন্যই বললাম। আগে বলে দিই যে প্রতীকী কবিতা আসলে কি না। প্রতীককে ইংরেজিতে বলা হয় সিম্বল। চিহ্ন যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে প্রতীক বলে। চিহ্ন যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে প্রতীক বলে। এবার আজকে আমরা যে কবিতাটা পড়ব সেই কবিতায় নানা প্রতীকের মাধ্যমে কবি হৃদয়ের বিভিন্ন অনুভূতির ব্যঞ্জনা ধরা পড়েছে। আবার বলছি, আজকে আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেই কবিতাটিতে কবি হৃদয়ের বিভিন্ন অনুভূতির ব্যঞ্জনা ধরা পড়ছে, সেগুলো নানা প্রতীকের মাধ্যমে। তাহলে আবার বলি, কবি হৃদয়ের যে অনুভূতির ব্যঞ্জনা ধরা পড়ছে নানা প্রতীকের মাধ্যমে। হ্যাঁ, আমরা আজকে যে কবিতাটি নিয়ে আলোচনা করছি সেই কবিতাটার নাম হচ্ছে নোঙর। হ্যাঁ, কবিতাটার নাম হচ্ছে নোঙর। কবিতাটির যিনি কবি তোমরা নিশ্চয়ই জানো, অজিত দত্ত। আমরা কিছুক্ষণ পরেই সেটা আলোচনা করবো। অজিত দত্ত সম্পর্কে একটু জানতে হবে আমাদের, কবি পরিচিতি সম্পর্কে। তো এই যে প্রতীকী কবিতা আমি এই কারণেই প্রথমেই বলে দিলাম, কারণ এই কবিতাটিতে আগাগোড়া একটা প্রতীকেরই ব্যবহার আছে। হ্যাঁ, এই কবিতায় নানা প্রতীক ব্যবহার করে কবি হৃদয়ের অনুভূতির ব্যঞ্জনাটাকেই শুধু আমরা ফুটে উঠতে দেখব, এটা বলে দিলাম। কারণ এই যে প্রতীক যে কবিতা, এক বাহ্যিক অর্থ একটা আছে, কিন্তু একটা অভ্যন্তরীণ অর্থ আছে। প্রত্যেকটা প্রতীককে তিনি ব্যবহার করছেন। মানে আমরা যদি বলি একদম শুরুতেই যে নোঙর শব্দটা, নোঙর শব্দটার ক্ষেত্রে একটা উদাহরণ যদি দিই, আমি পরবর্তী ক্ষেত্রে প্রতীকগুলো আসবো, আমি প্রত্যেকটা প্রতীক তোমাদের বলে দেবো যে কোনটা কিসের প্রতীক হিসেবে কবি তুলে ধরতে চাইছেন। না, নোঙর এটা একটা, এই যে শব্দটি নোঙর শব্দটি নোঙরের যেটা ছবি দেখেছো, ভিডিও শুরুতে দেখবে একটা ছবি আছে। এই যে নোঙর, এই নোঙর শব্দটা হচ্ছে না ফার্সি শব্দ লঙ্গর থেকে এসেছে। হ্যাঁ, যার অর্থ হচ্ছে শিকল বা কাছির সঙ্গে বাঁধা লোহার অঙ্কুশ বিশেষ, যা জলের নিচে ফেলে নৌকা বা ইত্যাদি জলযানকে বেঁধে রাখা হয়। এটা হচ্ছে নোঙর। হ্যাঁ, মানে নোঙর বুঝতেই পারছো, এটা একটা হচ্ছে বাহ্যিক অর্থ। কিন্তু এর মধ্যে দিয়ে নোঙর প্রতীকটাকে ব্যবহার করে কবি যেটা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে না, নোঙরকে তিনি বন্ধনের প্রতীক বা স্থিতির প্রতীক হিসাবে কবিতায় তুলে ধরেছেন। নোঙরকে তিনি বন্ধনের প্রতীক বা স্থিতির প্রতীক হিসাবে কবিতায় তুলে ধরেছেন। এখানে কিসের বন্ধন? না, সংসারের দায় দায়িত্ব এবং মায়ার যে বন্ধনরূপী বাধা, সেই বাধার প্রতীক হচ্ছে নোঙর। আবার বলছি, সংসারের দায় দায়িত্ব এবং মায়ার বন্ধনরূপী যে বাধা, সেই বাধার প্রতীক হচ্ছে নোঙর।
তাহলে বুঝতে পারছো কবিতার নামকরণ থেকেই একটা প্রতীকের আমরা লক্ষণ দেখতে পাচ্ছি। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রতীককে দেখতে পাবো। হ্যাঁ, মানে বিভিন্ন প্রতীক ব্যবহার করে কবি তার মনের ভাবটাকে, মনের অনুভূতির যে ব্যঞ্জনাটাকে বারবার প্রকাশ করছেন। হ্যাঁ, এটুকু বললাম। এবার যেটা বলার বিষয়, নোঙর কবিতায় আসলে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে না, নোঙর কবিতায় কবি অজিত দত্তের রোমান্টিক মন, আবার বলছি, নোঙর কবিতায় কবি অজিত দত্তের রোমান্টিক মন চায় কি বলতো না, 7 সমুদ্র পাড়ি দিতে। এই যে 7 সমুদ্র পাড়ি দিতে চায়, এটা একটা প্রতীক। 7 সমুদ্র এটা একটা প্রতীক, কিন্তু এই প্রতীকের আড়ালে কি লুকিয়ে আছে না, এটা কিসের প্রতীক 7 সমুদ্রটা? না, 7 সমুদ্রটা হচ্ছে একটা স্বপ্নময় কল্পনার জগতের প্রতীক। এই পরিচিত, এই বাস্তব জগৎ থেকে দূরে, বহু দূরের যে জগৎ, পরিচিত বাস্তব থেকে যে দূরে অপরিচিত জগৎ, স্বপ্নময় কল্পনার জগৎ, রোমান্টিক জগৎ, সেই জগৎটা হচ্ছে সপ্তসিন্ধু পার। আমরা এই কবিতায় তাহলে প্রথমেই বললাম অজিত দত্তের রোমান্টিক মন চাইছে 7 সমুদ্রে পাড়ি দিতে, কিন্তু এই যে 7 সমুদ্রে পাড়ি দিতে যাবেন, কিন্তু গিয়ে তিনি যেতে চাইছেনও, কিন্তু কি হচ্ছে না, তিনি দেখছেন বাস্তব জীবনের যে কুল বা বাস্তব জীবনের যে তীর, সেখানে নোঙরটি বাঁধা পড়ে আছে। এখানে নোঙর মানে আমরা কি বললাম না, নোঙর মানে প্রথমেই বলেছি যে নোঙরটাকে বন্ধন বা স্থিতির প্রতীক হিসাবে তুলে ধরা হয়েছে। ফলে কবি মন চাইছে 7 সমুদ্র পাড়ি দিতে, একটা স্বপ্নময় কল্পনার জগতে যেতে, কিন্তু কবির মন বাধা পড়ে আছে কোথায় না, বাধা পড়ে আছে এই বাস্তব জীবনের দায় দায়িত্ব আর মায়ার বন্ধনে। এবং তিনি কিছুতেই এই যে বাধাটাকে অতিক্রম করতে পারছেন না, কিছুতেই তিনি পারছেন না। অনেক কবিতায় তোমরা দেখবে সবাই চেষ্টা করছে কবির মনকে আরো বেশি দোলা দিতে, কবির মনকে আরো বেশি মুক্ত করাতে, কবির মনকে গণ্ডিবদ্ধ জগৎ থেকে বের করে নিয়ে যেতে, কিন্তু বারে বারেই কবি ব্যর্থ হচ্ছেন। কবির মন কোনোদিনই ওই যে নোঙরের যে বন্ধন, হ্যাঁ, সেটাকে কাটিয়ে উঠতে পারছেন না। বারবার আমরা এটাকেই দেখতে পাচ্ছি। তবে এটা কিন্তু ভেবে নিলে চলবে না যে কবি হাল ছেড়ে দিয়েছেন। কিন্তু কবিতায় আমরা দেখব শেষ পর্যন্ত, শেষ যে লাইনটা দিয়ে কবিতাটা শেষ হবে সেখানেও আছে তবু দাঁড় টানি। নৌকার যদি নোঙরটা কুলেই পড়ে থাকে, হ্যাঁ, তাহলে নৌকাটা কি করা আছে না, বাঁধা আছে, বোঝাই যাচ্ছে। আর নৌকাটাকে জলের মধ্যে যদি আমি, নৌকাটা জলের মধ্যে আছে, সেই অবস্থায় যদি দাঁড় টানি, কোনো কাজ হবে? নৌকাটা কি একটু আগাবে? একটু আগাবে না। এই যে নৌকা, এই নৌকাটা হচ্ছে আবার কিসের প্রতীক না, নৌকাটা হচ্ছে কবির জীবন নৌকা। আমরা বলতে পারি নৌকাটাও কিন্তু গতির প্রতীক, কিন্তু কবির যে জীবন নৌকা, সেই জীবন নৌকাটা বাধা পড়ে আছে নোঙরের মাধ্যমে বাস্তব জীবনে। আবার বলছি, কবির জীবন নৌকা বাধা পড়ে আছে নোঙরের মাধ্যমে বাস্তব জগতের দায় দায়িত্ব এবং মায়ার বন্ধনে। ফলে জলেতে যতই দাঁড় টানেন আর টানেন, নৌকা কি একটু আগাচ্ছে? আগাচ্ছে না। কবি কিন্তু বারবার চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করেছেন। দেখবে তোমরা কবিতায়, কবি দেখবেন যে পাল তুলে দিয়েছে, হ্যাঁ, যাতে দাঁড়ে কাজ হচ্ছে না দাঁড় টানলে, ফলে পাল তুলে দেওয়া হয়েছে, মাছ তুলে পাল বেঁধে দেওয়া হয়েছে। কবি কিন্তু চেষ্টা করতে ছাড়েননি, সারা রাত ধরে দাঁড় টানছেন, কিন্তু পারছেন না। কিন্তু কবি হাল ছেড়ে দিচ্ছেন না, এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কেন এই হাল ছেড়ে দিচ্ছেন এই কথাটা আমি বললাম না, তোমরা যদি একটু গভীরভাবে ভাবো দেখতে পাবে যে এই যে তবু দাঁড় টানি, সারা রাত দাঁড় টানি, এর মধ্যে দিয়ে যেন বুঝিয়ে দিতে চাইছেন কবি যে এটাই যেন বোঝানো হচ্ছে যে কবির যে অদম্য মানসিকতা, সেই মানসিকতার দিকটা আমরা এখানে ফুটে উঠতে দেখব। কবির অদম্য মানসিকতার পরিচয় আমরা পাবো এখানে। কবির চারপাশের বাস্তব বলছে যে তার এই ডাঁট টানা বৃথা। কেন না, নোঙরটা তো পড়ে আছে তটের কিনারে, নোঙরটা তো পড়ে আছে। কবির মন বাধা আছে বাস্তব জীবনে, দৈনন্দিন জীবনে, বাস্তব জীবনে
মায়ের বন্ধনে বাধা পড়ে আছে, তাহলে কবির মন কিভাবে রোমান্টিক জগতে যাবে বা একটা স্বপ্নময় কল্পনার জগতে যাবে? কোনোদিনই পারবে না। চারপাশে সবাই বলছে যে এই দাঁড় টানা বৃথা, কিন্তু কবির অবচেতন মন সব সময় আশা এবং স্বপ্নের জাল বুনে যাচ্ছে। কবির অবচেতন মন সব সময় স্বপ্নের এবং আশার জাল বুনে যাচ্ছে। কবি কিন্তু বলছেন যে তবু দাঁড় টানি, দাঁড় টানা কিন্তু থামাননি, অর্থাৎ চরৈবেতির যে মন্ত্র সেটা কিন্তু এখানে ফুটে উঠতে দিচ্ছে, এগিয়ে চলো। এখানে যেন সেই বোধটা আমরা দেখতে পাচ্ছি। এবং তাই এই যে আশা এবং স্বপ্নের জাল বুনছেন, সেই জন্য কবি কি করছেন না, তাই সারাক্ষণ অবিরাম দাঁড় টেনেই চলছেন। হ্যাঁ, এবং কবি জানেন যে তার বাসনা হয়তো কোনোদিন পূরণ হবে না। কবি হয়তো জেনে গেছেন যে মিছে দাঁড় টানি, কবি কবিতায় বলে দিয়েছেন যে আমি বোধহয় মিছেই দাঁড় টানছি, কিন্তু দাঁড় টানা কিন্তু তিনি থামাননি। হ্যাঁ, কবি হয়তো জানেন যে তার বাসনা কোনোদিনই পূর্ণ হবে না, তবুও স্বপ্নময় জীবনের অনুসন্ধানে তার ক্লান্তি নেই। কবি জানেন যে তার এই দাঁড় টানা যেটা হচ্ছে সেটা বৃথা যাবে, কারণ নোঙরটি পড়ে আছে তটের কিনারে, বাস্তব জীবনে বাধা আছে তার মন, কিন্তু তবুও তিনি থামেননি, কারণ তার স্বপ্নময় জীবনের অনুসন্ধানে কোনো ক্লান্তি নেই। এই কথাটা কিন্তু আমাদেরকে বারবার খেয়াল রাখতে হবে। এবং দূর সাগরে পাড়ি দেওয়ার স্বপ্নই তাকে বাঁচিয়ে রাখে। তাহলে কবির রোমান্টিক মন কিসে বেঁচে থাকে না, কবির রোমান্টিক মন দূর সাগরে পাড়ি দেওয়ার স্বপ্নতেই বেঁচে থাকে। দূর সাগরে বা এক স্বপ্নময় কল্পনার জগতে, রোমান্টিক জগতে, এই বাস্তব জগৎ থেকে অনেক দূরের জগতে পাড়ি দেওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়েই বেঁচে থাকে। আসলে এই কবিতায় একটা সৃষ্টিশীল মানুষের, আবার কথাটা বলছি, একটা সৃষ্টিশীল মানুষের বাস্তব ও কল্পনার সংঘাতকে ফুটে উঠতে দেখা যাচ্ছে। একটা সৃষ্টিশীল মানুষ যে কিভাবে বাস্তব এবং কল্পনার সংঘাতে ক্ষতবিক্ষত হয়, অবিরাম ক্ষতবিক্ষত হয়, তার কবিতা হলো নোঙর। তাহলে আবার বলি, একটা সৃষ্টিশীল মানুষের বাস্তব এবং কল্পনার সংঘাতে অবিরাম ক্ষতবিক্ষত হওয়ার যে কবিতা, সেটাই হচ্ছে নোঙর। কিন্তু এই নোঙর কবিতায় আমরা বারবার এটাই কিন্তু বলে দেব যে কবিতাটায় কিন্তু তবু দাঁড় টানি, তার সত্ত্বেও, তবু মানে তার সত্ত্বেও আমি দাঁড় টানি, এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এটা থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। কবি হয়তো জানেন যে তার এই দাঁড় টানা বৃথা হবে, কিন্তু তবুও তিনি দাঁড় টেনেই যাচ্ছেন। আসলে কবির মন চাইছে যে, কবির মন বেঁচে থাকতে চাইছে এই স্বপ্নময় যে কল্পনার জগৎ, সেই কল্পনার জগতে পাড়ি দেওয়ার মধ্যে দিয়েই যেন কবি মন বেঁচে থাকতে চায়। হ্যাঁ, তাহলে আরেকবার বলি যে নোঙর কবিতা হলো একটি সৃষ্টিশীল মানুষের বাস্তব এবং কল্পনার সংঘাতের কবিতা, সংঘাতে ক্ষতবিক্ষত হওয়ার কবিতা। হ্যাঁ, এটুকু বললাম। এবার আমি একটু কবি পরিচিতিতে আসি। কবি পরিচিতিতে এই কারণেই আসতে হবে, কারণ কবিকে একটু জানতে হবে। অবশ্যই তোমাদের যে পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তকের শেষে যে অংশটি আছে ওইটুকুই আমি কিন্তু আলোচনার বিষয় হিসেবে বেছে নিচ্ছি, কারণ এইটুকু জানলেই হবে না। কি এখানে বলা হচ্ছে না, অজিত দত্ত, জন্ম 1907, মৃত্যু 1979। জন্ম ঢাকার বিক্রমপুরে। 30-40 দশকের আধুনিক বাংলা কবিতার একজন বিশিষ্ট কবি। হ্যাঁ, 20 শতকের 30-40 দশকের আধুনিক বাংলা কবিতার একজন বিশিষ্ট কবি। বন্ধু বুদ্ধদেব বসুর সঙ্গে তরুণ বয়সেই সম্পাদনা করেন প্রগতি পত্রিকা। তাহলে তরুণ বয়সেই তিনি বন্ধু বুদ্ধদেব বসুর সঙ্গে, বুঝতেই পারছো বুদ্ধদেব বসুর নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, কবি। এই কবি বুদ্ধদেব বসুর সঙ্গে তরুণ বয়সে সম্পাদনা করেন প্রগতি পত্রিকা, এবং কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক অজিত দত্ত কবিতা পত্রিকার সূচনা থেকেই ছিলেন। তাহলে আরেকটা কথা আমরা পেলাম, কল্লোল যে সাহিত্য গোষ্ঠী, হ্যাঁ, তোমরা পরে জানবে এই বিষয়ে। কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক অজিত দত্ত কবিতা পত্রিকার সূচনা থেকেই ছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে কুসুমের মাস, পাতাল কন্যা, নষ্ট চাঁদ, পুনর্নবা, ছড়ার বই এবং ছায়ার আলপনা।
আজকে আমরা যে কবিতাটা পড়ব সেই কবিতাটির উৎসটা একটু আমাদের জানতে হবে। হ্যাঁ, আমরা কবি পরিচিতি জানলাম, তবে এবার এর উৎসটা সম্পর্কে একটু জানতে হবে। না, উৎসটা হচ্ছে যে কবি অজিত দত্তের এই যে নোঙর কবিতা, এই নোঙর কবিতাটি অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। সাদা মেঘ কালো পাহাড় এই কাব্যগ্রন্থের অন্তর্গত। সাদা মেঘের এই যে সাদা বানানটা একটু খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু দন্তস্বয় একা দয়াকা সাদা নয়, তালব্যস্বয়ে আকা দয়া আকা সাদা। এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে কাব্যগ্রন্থটার নাম। এটি কবে প্রকাশ পাচ্ছে? না, 1970 খ্রিস্টাব্দে প্রকাশিত কাব্যগ্রন্থটি কবির সর্বশেষ কাব্যগ্রন্থ। তাহলে সাদা মেঘ কালো পাহাড়ি কাব্যগ্রন্থটা হচ্ছে কবির সর্বশেষ কাব্যগ্রন্থ। এটি কবে প্রকাশ পাচ্ছে? না, 1970 খ্রিস্টাব্দে প্রকাশ পাচ্ছে। অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থেও এই কবিতাটি স্থান হয়েছে। অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থেও নোঙর কবিতাটি স্থান পেয়েছে। এটুকু বলার বিষয়। এবার আমি কবিতাটা একবার প্রথমে তোমাদের সামনে আমার মতো করে বলি, বলার পর আমি কবিতাটার কোন কোন প্রতীক আছে, আমরা মানে কবিতার কোন কোন বিষয়ের মধ্যে দিয়ে তিনি কোন কোন প্রতীককে ব্যবহার করছেন সেটাকে আমি প্রথমে বলে দেব। তারপর কবিতাটিকে আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে বলে দিয়ে আলোচনা করব এবং তারপর আমি প্রশ্নগুলো বলে দেব। বেশ, কবিতাটা আমি একবার আগে পড়ি। নোঙর, অজিত দত্ত। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। সারা রাত মিছে দাঁড় টানে। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। যতই না ডাঁট টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি তবু বাঁধায় নৌকা চিরকাল। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। তরিভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। সারা রাত তবু দাঁড় টানি। এই যে কবিতা, এই কবিতাটিতে আমি প্রথমে কি বললাম না, প্রত্যেকটা প্রতীকটি আমি একটু বলে দিই যে কোথায় কি প্রতীকটাকে তুলে ধরা হচ্ছে, মানে কার মধ্যে দিয়ে কি প্রকাশ করতে চাইছেন কবি। না, এখানে যে নোঙর, আমি প্রথমেই বলে দিয়েছি যে নোঙর একটি ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে লঙ্গর, এবং এর যেটা বিষয় সেটা হচ্ছে যে শিকল বা কাছির সঙ্গে বাঁধা লোহার যে অঙ্কুশ বিশেষ, বা যেটা দিয়ে ওই জলের নিচে ফেলে নৌকা বা অন্যান্য জলযানকে কি করা হয় না, বেঁধে রাখা হয়। তবে নোঙরের একটা বিশেষত্ব হচ্ছে এই নোঙর যত বেশি টান পড়ে এটা তত বেশি নিচের দিকে কিন্তু তত বেশি গভীরে যায়, বা নিচের দিকে এর যে এগুলো থাকে লোহার যে তীরের ফলাগুলো থাকে সেগুলো কিন্তু তত বেশি মাটিতে ঢুকে যায়। ফলে এটা থেকে কিন্তু মানে নৌকা বা অন্যান্য জলযান কোনোদিন বেরোতে পারে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এমনই এটা বন্ধন। তো সেই বন্ধন, এই নোঙর কিন্তু এখানে কিসের প্রতীক না, নোঙর হচ্ছে বন্ধনের প্রতীক বা স্থিতির প্রতীক, সংসারের দায় দায়িত্ব এবং মায়ার বন্ধনরূপী বাধার প্রতীক। সংসারের দায় দায়িত্ব এবং মায়ার বন্ধনরূপী বাধার প্রতীক। তারপর আমরা আসছি এই যে নৌকা। এই নৌকাটা কিসের? নৌকাটা হচ্ছে জীবন নৌকা। নৌকাও কিন্তু এমনি গতির প্রতীক, কিন্তু এখানে নৌকা বলতে আমরা কবি জীবন নৌকাকেই ধরে নেব। আচ্ছা, তট কিসের প্রতীক না, তট হচ্ছে বাস্তব জীবনের প্রতীক।
তট হচ্ছে বাস্তব জীবনের প্রতীক হচ্ছে তট, মানে পরিচিত বাস্তব জগৎকে বলা হয়েছে তট। এবার আসি দূর সিন্ধু পার বা সপ্ত সিন্ধু পার। সপ্ত সিন্ধু পার কিসের প্রতীক? না একটা স্বপ্নময় কল্পনার জগতের প্রতীক হচ্ছে সপ্ত সিন্ধু পার। স্বপ্নময় কল্পনার জগতের প্রতীক হচ্ছে সপ্ত সিন্ধু পার, মানে বাস্তব প্রয়োজনের জগতের বাইরের জগৎ, সেই অজানা অচেনার যে জগৎ, সেই জগৎটা হচ্ছে সপ্ত সিন্ধু পার। আচ্ছা, এখানে যে সারা রাত ধরে মিছে দাঁড় টানি, এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে? না মিছে দাঁড় টানির মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে যে না সারা রাত ধরে কবি কিন্তু এই কবি সুদূর পিয়াসী মন সবসময় একটা কল্পনার জাল বুনতে থাকে, সবসময় একটি কল্পনার জাল বুনতে থাকে। আচ্ছা, নোঙর গিয়েছে বলে তটের কিনারে, বোঝাই যাচ্ছে যে জীবন নৌকা দায় দায়িত্বপূর্ণ কর্মমুখর সংসারে বাধা পড়েছে। হ্যাঁ, আচ্ছা, জোয়ারের ঢেউগুলো কিসের প্রতীক? না জোয়ারের ঢেউগুলো হচ্ছে সব জীবনের, কবির জীবনের স্বপ্ন, আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক। আবার বলছি, জোয়ারের ঢেউগুলি হচ্ছে কবির জীবনের স্বপ্ন, আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক। ঠিক আছে। আচ্ছা, ভাটার শোষণ, এই যে অংশটা, না ভাটার শোষণটা মাধ্যমে বোঝানো হচ্ছে এটাই, এটা যদিও ঠিক মানে একটা অর্থ আছে, অর্থটা হচ্ছে যে জোয়ারের পর যেমন ভাটা আসে, একইভাবে কবির জীবনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষাগুলো জোয়ারের ঢেউয়ের মতো উথলে ওঠে, কিন্তু বাস্তবের ধাক্কায় সেগুলো ভাটার শোষণের মতো স্তিমিত হয়ে যায়। হ্যাঁ, বাস্তব জগতের ধাক্কায়, বাস্তবের ধাক্কায় কবির মনে ওঠা যে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষাগুলো ক্রমশ স্তিমিত হয়ে যায় বা কমে যায়, এটা একটা কথা। আচ্ছা, জোয়ার ভাটা কিসের প্রতীক? না জোয়ার ভাটা হচ্ছে জীবনের উত্থান পতন এবং আশা নিরাশার প্রতীক। জোয়ার ভাটা হচ্ছে জীবনের উত্থান পতন এবং আশা নিরাশার প্রতীক। এবার যেটা বলার বিষয়, স্রোত। স্রোত কিসের প্রতীক? না স্রোত হচ্ছে, দেখবে আছে স্রোত বিদ্যুৎ করছে, জলের স্রোত। স্রোত হচ্ছে গতির প্রতীক, স্রোত হচ্ছে গতির প্রতীক। আচ্ছা, বাণিজ্য তরী কিসের প্রতীক? না বাণিজ্য তরী হচ্ছে সৃজনশীলতার সন্ধানী যে মানব জীবন তার প্রতীক। বাণিজ্য তরী হচ্ছে সৃজনশীলতার সন্ধানী যে মানব জীবন তার প্রতীক। আচ্ছা, বাণিজ্য পণ্য বলতে কি? না বাণিজ্য পণ্য হচ্ছে সৃষ্টি সম্পদের প্রতীক, অর্থাৎ কবির রচিত সাহিত্য কীর্তি। বাণিজ্য পণ্য হচ্ছে সৃষ্টি সম্পদের প্রতীক, কবির রচিত সাহিত্য কীর্তি। একটা শব্দ আমরা এখানে পাবো, তবু। এই তবু শব্দটা মানে হচ্ছে তার সত্ত্বেও। হ্যাঁ, তার সত্ত্বেও, এটা বলে রাখলাম, পরে কাজে লাগবে। আচ্ছা, এবার যেটা, এই যে সাগরের গর্জনে কেঁপে ওঠা, সাগরের গর্জনটা আসলে কি? না সাগরের গর্জনটা কিসের প্রতীক? কি এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে? না সৃজনশীল এবং বন্ধনমুক্ত জীবনের আহ্বানকে বলা হচ্ছে সাগরের গর্জন। মানে আবার বলছি, সৃজনশীল এবং বন্ধনমুক্ত জীবনের আহ্বান কবিকে প্রভাবিত করতে চাইছে। হ্যাঁ, এই যে নিস্তব্ধ মুহূর্তগুলো সাগর গর্জনে কেঁপে ওঠে, আসলে সৃজনশীল এবং বন্ধনমুক্ত জীবনের আহ্বানে কবির প্রভাবিত হওয়াটাকে বোঝানো হচ্ছে এর মাধ্যমে। এবার আমরা আসছি যে তরিভরা পণ্য, এটা তো বললাম, এটা হচ্ছে সাহিত্য সম্পদ, তার একটা প্রতীক। সপ্ত সিন্ধু পার নিশ্চয়ই বুঝতে পেরেছ, আবার বলে দিচ্ছি, সাত সাগরের তীর, কিন্তু আসলে অর্থ হচ্ছে স্বপ্নময় যে কল্পনার জগৎ। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে স্রোতের বিদ্যুৎ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। হ্যাঁ, এখানে স্রোতের বিদ্যুৎটা আসলে কি সেটা আমি পরে বলে দিচ্ছি। আর তবু দাঁড় টানি, সারা রাত তবু দাঁড় টানি, এই দাঁড় টানার মধ্যে দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? না দাঁড় টানার মধ্যে দিয়ে আসলে এটাই বোঝানো হচ্ছে যে যে কবি জানেন যে বাস্তবটা কি কি হতে পারে। হ্যাঁ, যে নোঙর যদি তটের কিনারে পড়ে থাকে, সেখান থেকে আমি কোনোদিনই যতই দাঁড় টানি বা পাল তুলে দিই, সারা রাত দাঁড় টানলেও আমি কোনোদিনই নৌকাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। মানে কবি ভেবেই নিয়েছেন যে কবির মন যদি বাস্তব দৈনন্দিন মায়ার বন্ধনে, যে দৈনন্দিন জগৎ, বাস্তব জগৎ, সেই বাস্তব জগতের মায়ার বন্ধনে আবদ্ধ থাকে, সেই যে জগতে আবদ্ধ থাকা মন, সেই মনকে নিয়ে আমি কোনোদিনই স্বপ্নময় কল্পনার জগতে যেতে পারবো না। কিন্তু তবু দাঁড়টানি কেন? না তবু আমাকে যেতে হবে, এগিয়ে যেতে হবে। এই যে এর মধ্যে দিয়ে কবি মনের যে
স্বপ্নময় জীবনের অনুসন্ধানে তার কোনো ক্লান্তি নেই। স্বপ্নময় জীবনের অনুসন্ধানে, স্বপ্নময় জীবনের অনুসন্ধানে যে কোনো ক্লান্তি নেই তার কথা ফুটে উঠেছে। স্বপ্নময় জীবনের অনুসন্ধানে যে কোনো ক্লান্তি নেই তার কথা ফুটে উঠেছে। আর যেটা বলার বিষয়, এই কবিতাটি তাহলে একটি আগাগোড়া একটি প্রতীকী কবিতা। আমি প্রতীকগুলো সব বলে দিলাম, এবার কবিতার আলোচনা করতে গিয়ে এবার ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো কি আছে না, পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। তাহলে কবি কি চেয়েছিলেন? কবি অজিত দত্তের রোমান্টিক মন চেয়েছিল পাড়ি দিতে। এখানে পাড়ি দিতে মানে কি বলতো না, পাড়ি দিতে মানে হচ্ছে রওনা বা পার হওয়া বা যাত্রা করা। তাহলে কবি মন পাড়ি দিতে চেয়েছিল, পার হতে চেয়েছিল দূর সিন্ধু পার। দূর সিন্ধু পার বলতে স্বপ্নময় কল্পনার জগতে। কবি মন পাড়ি দিতে চেয়েছিল একটা স্বপ্নময় কল্পনার জগতে, একটা রোমান্টিক জগতে। হ্যাঁ, যে জগৎটা হচ্ছে এই পরিচিত বাস্তব জগতের থেকে আলাদা, সেই স্বপ্নময় কল্পনার জগতে কবি পাড়ি দিতে চাইছেন। নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, কিন্তু কি হয়েছে না, কবির মন বাধা পড়ে গেছে এই তট অর্থাৎ বাস্তব যে জীবন, সেই বাস্তব জীবনের যে মায়াবন্ধন, সেই মায়াবন্ধনে কবির মন বাধা পড়ে গেছে। কবির মন বাধা পড়ে গেছে বাস্তব জীবনের যে দায় দায়িত্ব এবং মায়ার বন্ধনে। তাহলে নোঙর গিয়েছে বলে তটের কিনারে, এর অর্থটা হচ্ছে এখানে নোঙর হচ্ছে বন্ধন বা স্থিতির প্রতীক। নোঙরটা যেমন তট অর্থাৎ যে কুল, যদি নোঙরটা যদি নৌকার নোঙরটা যদি তটে বাধা পড়ে যায়, এই তটে যদি সেটা পড়ে থাকে, আমি যতই চেষ্টা করি নৌকাটাকে আগানো কোনোদিনই আগাতে পারবো না। একইভাবে কবি মন যদি এই মায়াবন্ধনের বন্ধনে আবদ্ধ হয়, এই জীবনের দায় দায়িত্বে যদি তার মন বাধা পড়ে যায়, তাহলে কবির মন কোনোদিনই পারবে না এই স্বপ্নময় কল্পনার জগতে বিচরণ করতে, বা এই স্বপ্নময় কল্পনার জগতের দিকে তিনি কোনোদিনই যেতে পারছেন না। তা নোঙর গিয়েছে বলে তটের কিনারে, এখানে তট মানে হচ্ছে তীর, কিন্তু তট মানে হচ্ছে আমাদের প্রতীক যেটা, সেটা হচ্ছে বাস্তব যে দায় দায়িত্বপূর্ণ যে জীবন বা মায়াবন্ধন রূপ যে জীবন, সেটা হচ্ছে তট। সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি। তাহলে এই কথাটা আমরা আবার বলছি যে এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে সারা রাত তবু কিন্তু তিনি মিছেই দাঁড় টেনে যাচ্ছেন। কেন না, কবি জানেন যে নোঙরটা পড়ে গেছে, তার মন বাধা পড়ে আছে বাস্তব এই দায় দায়িত্বপূর্ণ জীবনে, একটা বাধা, একটা বন্ধন রূপ জীবনে, কিন্তু কি করে যাচ্ছেন তিনি না, তবু মিছে দাঁড় টেনে যাচ্ছেন। কবির সুদূর পিয়াসী মন, এই যে মিছে দাঁড় টানি অর্থ হচ্ছে কবির সুদূর পিয়াসী মন আশায় বুক বেঁধে সারা রাত ধরে কল্পনার জাল বুনে চলে। তাহলে মিছে দাঁড় টানি মানে কবি জানেন, তার সত্ত্বেও কিন্তু তার টেনে যাচ্ছেন। কবির সুদূর পিয়াসী মন আশায় বুক বেঁধে সারা রাত ধরে কল্পনার জাল বুনে চলে। হ্যাঁ, তাহলে কবির সুদূর পিয়াসী মন আশায় বুক বেঁধে সারা রাত ধরে কল্পনার জাল বুনে চলে, মানে যে সারা রাত ধরে মিছে দাঁড় টানি, এটার অর্থ। হ্যাঁ, মানে সারা রাত ধরে কল্পনার জাল কিন্তু তিনি বুনেই চলছেন, এটুকু। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। হ্যাঁ, তাহলে দেখো এই যে জোয়ারের ঢেউগুলো ফুলে ফুলে ওঠে, এখানে জোয়ারের ঢেউগুলো কিসের প্রতীক বলেছিলাম না, জোয়ারের ঢেউগুলো আমি বলেছিলাম আমাদের যে কবি জীবনের স্বপ্ন, আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক। তাহলে কবি জীবনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে জোয়ারের ঢেউ। তাহলে জোয়ারের ঢেউগুলো ফুলে ফুলে ওঠে। হ্যাঁ, যে কবি সমুদ্রের দিকে যাত্রা করছেন, জোয়ারের ঢেউগুলো ফুলে ফুলে উঠছে, কিন্তু সেই জোয়ারের ঢেউ ফুলে উঠলে কি হবে, নৌকা তো আর আগাচ্ছে না, সেই জোয়ারের ঢেউগুলো এসে সেই তরিতে যেন মাথা ঠুকে ব্যর্থ হয়ে আবার সমুদ্রের দিকে ফিরে যাচ্ছে। এটা একটা অর্থ, কিন্তু আভ্যন্তরীণ অর্থ কি অর্থ না, কবির মনের যে কবির জীবনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষাগুলো জোয়ারের ঢেউয়ের মতো উথলে উঠছে। হ্যাঁ, কবির মনে আশা জাগছে, কিন্তু সেই আশাগুলো কি হচ্ছে বলতো না, সেই আশাগুলো এই তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে, অর্থাৎ কবির মনের দরজায় মাথা ঠুকে ব্যর্থ হয়ে তারা সমুদ্রের দিকেই ফিরে যাচ্ছে। আবার বলছি, কবির মনের দরজায় মাথা ঠুকে ব্যর্থ হয়ে তারা সমুদ্রের দিকেই ফিরে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকেই তারা ছোটে। কিন্তু একটা কথা বলার বিষয়, সেটা হচ্ছে যে
যে আমাদের যে সমুদ্রের কথাটা এখানে এসেছে না, সমুদ্রের কবি জীবনের আশা আকাঙ্ক্ষা স্বপ্নের প্রতীকরূপী যে ঢেউগুলো, সেগুলো কবির মনের দুয়ারে মাথা ঠুকছে, আবার ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে। কি এই যে জোয়ারের ঢেউটা আসলে কি করতে চাইছে না, কবিকে তারা গতির জগতে নিয়ে যেতে চাইছে, কিন্তু তারা ব্যর্থ হচ্ছে। কবিকে তারা এই বন্ধনমুক্ত জীবনের বাইরে একটা গতির দিকে নিয়ে যেতে চাইছে, কিন্তু ব্যর্থ হচ্ছে। সেই কথাটা এখানে বলা হয়েছে। হ্যাঁ, তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল পান করে আহরণ। কবিতা এলাম, তাহলে কি হলো না, জোয়ারের পর কি আসে আমরা জানি না, জোয়ারের পর অবশ্যই ভাটা আসে। সেই ভাটায় কি হলো না, তারপর ভাটার শোষণ, ভাটার যে শোষণ, ভাটার শোষণটা কিসের প্রতি আমি বলেছিলাম না, জোয়ারের জল যেরকম ভাবে ওঠে, মানে প্রচন্ড ভাবে স্রোতের যখন বিপরীত দিকে বয়ে যাচ্ছে জোয়ারের জলটা, ভাটার সময় ঠিক ততটাই গতিবেগে নেমে আসছে। সেই ভাটার শোষণ শুরু হচ্ছে, মানে এই যে তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, আসলে কবির জীবনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষাগুলো পরক্ষণেই বাস্তবের ধাক্কায় ভাটার শোষণের মধ্যে দিয়ে স্তীমিত হয়ে যায়। জোয়ারের সময়, জোয়ার আসার সময় কবির মনে যে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষাগুলো জেগে উঠেছিল, সেই স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষাগুলো পরবর্তী ক্ষেত্রে কিছুক্ষণ পরেই, হ্যাঁ, পরক্ষণেই কি হলো না, ভাটার শোষণে সেগুলো বাস্তবের ধাক্কা। এখানে ভাটার শোষণ মানে বাস্তবের ধাক্কা। কবির মনে যে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষাগুলো জেগেছিল, সেগুলো বাস্তবের ধাক্কায় পুরোপুরি একেবারে স্তীমিত হয়ে গেল। বাস্তবের ধাক্কায় ভাটার শোষণের মতো কবির মনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষাগুলো স্তীমিত হয়ে গেল। কবি সমস্ত আশা, উৎসাহগুলোকে থামিয়ে দিল এই ভাটা এসে, এই বাস্তবের ধাক্কা এসে। সেই কথাটাকে এখানে বলা হচ্ছে। স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। হ্যাঁ, এই যে ভাটার বিপুল যে স্রোতের টান, সেই স্রোতের টানে কবি মনের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাগুলো পুরোপুরি একেবারে স্তীমিত হয়ে গেল। সেই কথাটা এখানে বলা হচ্ছে। জোয়ার ভাটায় বাঁধা এই তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। তাহলে আমি বলেছিলাম জোয়ার ভাটা কিসের প্রতীক? জোয়ার ভাটা হচ্ছে মানুষের জীবনের আশা, নিরাশা এবং জীবনের উত্থান পতনের প্রতীক। হ্যাঁ, কারণ মানুষের জীবন কোনোদিন সরল হয় না। মানুষের জীবনে যে শুধুই সুখ আছে এটা কিন্তু নয়, কখনো উঁচু কখনো নিচু। হ্যাঁ, মানুষের জীবন একটা উত্থান পতনের এবং আশা নিরাশার প্রতীক। সেই যে জোয়ার এবং ভাটা, জোয়ার যখন হয় মানুষের উত্থান হচ্ছে, ভাটা পতন, আশা এবং নিরাশা। এই যে জোয়ার এবং ভাটায় বাঁধা আছে কি বলতো, জোয়ার ভাটায় বাঁধা এই তটের কাছে। তাহলে জোয়ার ভাটা আমি কিসের প্রতীক বললাম না, মানুষের জীবনে উত্থান পতন, আশা এবং নিরাশার প্রতীক। আর তট মানে কি না, তট মানে হচ্ছে আমাদের বাস্তব জীবনের প্রতীক, যে মায়াবন্ধন, যে বাস্তব জীবনের প্রতীক হচ্ছে তট। তাহলে এই আশা নিরাশা ভরা এই উত্থান পতনময় যে জীবন, সেই জীবনের যে বাস্তব পরিচিত জগৎ, সেই জগতে কি আছে, এই জগতের কাছে, এই বাস্তব জগতে যে তট, সেই তটে কি আছে না, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। তাহলে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ওই বলছেন যে এই জোয়ার ভাটায় বাঁধা যে তট, হ্যাঁ, এই উত্থান পতনময় আশা নিরাশায় ভরা যে বাস্তব জীবন বা তট, সেই বাস্তব জীবনে কি হচ্ছে না, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। এখানে বাণিজ্য তরীটা কি না, সৃজনশীলতা সন্ধানী মানব জীবন। সৃজনশীলতা বা সৃষ্টিশীল মানুষের জীবন। তাহলে সৃজনশীলতা সন্ধানী মানব জীবন হচ্ছে বাণিজ্য তরীর মাধ্যমে আমরা, মানে বাণিজ্য তরীটা কিসের প্রতীক না, হচ্ছে সৃজনশীলতার সন্ধানী যে মানব জীবন। তাহলে আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। তাহলে আমার সৃজনশীলতার যে সন্ধানী মানব জীবন, সেই মানব জীবনটা কোথায় বাধা পড়ে আছে? আমার সৃজনশীলতা সন্ধানী মানব জীবন কোথায় বাধা পড়ে আছে না, যে বাস্তব জীবনের যে তট, অর্থাৎ বাস্তব জীবনেই বাধা পড়ে আছে। মায়াবন্ধনময় যে জীবন এবং উত্থান পতন বা আশা নিরাশায় ভরা যে বাস্তব জীবন, সেই জীবনে আমার মনটা বাধা পড়ে আছে। আমার বাণিজ্য তরী অর্থাৎ আমার সৃজনশীলতার সন্ধানী যে মানব জীবন, সেটা বাধা পড়ে আছে। এখানে সেই কথাই বলা হচ্ছে। যতই না দাঁড় টানি, যতই মাস্তুলে বাঁধি পাল,
নোঙরের কাছি তবু এ নৌকা, আবার বলছি, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। তাহলে যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, কবির দেখো চেষ্টার কিন্তু শেষ নেই। কবি কিন্তু প্রত্যেকবার চেষ্টা করে যাচ্ছেন, কবি কিন্তু একেবারে হাল ছেড়ে দিচ্ছেন না। যতই না দাঁড় টানি, কবি জানেন যে নোঙর বাঁধা পড়ে আছে, কবির মন বাঁধা পড়ে আছে বাস্তব জীবনে, তিনি যে মায়ের বন্ধনে বাঁধা, কিন্তু যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল। এখানে দাঁড় টানা, দাঁড় বেশি বুঝতে পারছো না? দাঁড় হচ্ছে কি বলতো, দাঁড় হচ্ছে বড় আকারের যে বৈঠা, অর্থাৎ নৌকাকে বেয়ে নিয়ে যাওয়ার জন্য কাঠের দণ্ড বিশেষ, নৌকাকে বেয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাঠের দণ্ড বিশেষ, সেটাই দাঁড়। আর এখানে পাল, নৌকাকে দাঁড় একটা, তো আর একটা পাল। পাল কি বলতো না, পাল হচ্ছে যে বাতাসের সাহায্যে চালানোর জন্য যে নৌকার মাস্তুলে খাটানো যে পর্দা, সেটা হচ্ছে পাল। আর মাস্তুল কি না, মাস্তুল হচ্ছে নৌকা বা জাহাজে পাল খাটানোর জন্য যে কাঠের দণ্ড, সেটা হচ্ছে মাস্তুল। হ্যাঁ, তাহলে কবির কিন্তু চেষ্টার শেষ নেই। দেখো, কবি দাঁড় টানছেন, কবি হচ্ছে মাস্তুলও পালও বেঁধে দিচ্ছে যাতে নৌকাটা আগায়, কিন্তু কি হবে, কিন্তু নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। কিন্তু নোঙরের কাছিটা, নোঙরের কাছি মানে নৌকা, নোঙর যেটা দিয়ে বাঁধা থাকে, অর্থাৎ কাছি মানে মোটা দড়ি, সেই মোটা দড়িতে বাঁধা এ নৌকা চিরকাল। অর্থাৎ জীবন্তরী বাস্তবের দায়িত্ব এবং কর্তব্যের নোঙরে চিরকাল বাধা পড়েই থাকে। জীবন্তরীটা বাস্তবের দায়িত্ব এবং যে কর্তব্যের নোঙরে বা কর্তব্যের বন্ধনে, বাস্তবের দায়িত্ব এবং কর্তব্যের বন্ধনে চিরকাল বাধা পড়েই থাকে। এই কথাটাকে এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে সমাজ সংসারের কর্তব্য ও দায়িত্বের বাঁধনে সে সবসময় জড়িয়েই থাকে মানব জীবন। এই যে তাহলে নোঙরের কাছি বাধা তবু এ নৌকা চিরকাল, চিরকাল মানে আবহমান কাল, এটা একদম শাশ্বত, যে বাধা পড়েই থাকে। কি বাধা পড়ে থাকে না, জীবন্তরী বাস্তবের দায়িত্ব কর্তব্যের নোঙরে চিরকাল বাধাই পড়ে থাকে। জীবন্তরী বাস্তবের দায়িত্ব এবং কর্তব্যের নোঙরে চিরকাল বাধাই পড়ে থাকে। সমাজ সংসারের যে কর্তব্য বা দায়িত্বের যে বাঁধন, সেই বাঁধনে বাধা পড়ে থাকে মানব জীবন। এটাই বোঝানো হচ্ছে নোঙরের কাছি তবুয়ে বাঁধা নৌকা চিরকাল। নিস্তব্ধ মুহূর্তগুলি, চলে আসছে কবিতায়, নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে। এই যে নিস্তব্ধ মুহূর্ত, কেন নিস্তব্ধ মুহূর্ত না, নৌকা তো আগাচ্ছে না এবং একা, সেই নিস্তব্ধ মুহূর্তগুলো কি হচ্ছে না, সাগর গর্জনে কেঁপে উঠছে। এখানে সাগরের গর্জনটা কি না, কে কাঁপিয়ে দিচ্ছে কবিকে, কে প্রভাবিত করতে চাইছে না, এই যে বন্ধনময় যে কবির জীবন, সেই বন্ধনময় কবির জীবন কে বন্ধন মুক্ত করতে চাইছে না, সৃজনশীল বা বন্ধন মুক্ত জীবন বা জীবনের আহ্বান কবিকে, মানে কবির প্রভাবিত হওয়াটাকে এখানে বোঝানো হচ্ছে এই সাগর গর্জনে কেঁপে ওঠা। তাহলে সাগর গর্জনে কেঁপে ওঠার মাধ্যমে কি বোঝানো হচ্ছে না, সৃজনশীল এবং বন্ধন মুক্ত জীবনের আহ্বানে কবির প্রভাবিত হওয়া। আবার বলছি, সৃজনশীল এবং বন্ধন মুক্ত জীবনের আহ্বানে কবির প্রভাবিত হওয়া। তাহলে এই যে সাগর গর্জনে কেঁপে ওঠা, সৃজনশীল এবং বন্ধন মুক্ত জীবনের আহ্বানে কবির প্রভাবিত হওয়া, সেই প্রভাবিত হয়ে কি হচ্ছে, নিস্তব্ধ মুহূর্তগুলো সব কেঁপে উঠছে। কেঁপে হওয়ার কি হচ্ছে, স্রোতের বিদ্যুৎ শুনি প্রতিভার দ্বারের নিক্ষেপে। কিন্তু স্রোত হচ্ছে গতির প্রতীক, সেই স্রোতের বিদ্যুৎ শুনে কি হচ্ছে না, স্রোত হচ্ছে গতিশীল, কিন্তু কবির জীবন্তরী তো বাধা পড়েই আছে তটের কিনারে বা বাস্তব জীবনে, কবির মন তো বাধা পড়েই আছে। কবি চাইলেও সাংসারিক বন্ধন ছিন্ন করে সুদূরের আহ্বানে নৌকাকে ভাসাতে পারছেন না। কবি চাইছেন তার মনকে একটা স্বপ্নময় কল্পনার জগতে নিয়ে যেতে, কিন্তু কবি কিছুতেই পারছেন না, কারণ কবির যে জীবনতরী সেটা আটকে আছে তটের কিনারে, মানে কবির যে জীবনতরী যে নোঙর দ্বারা অর্থাৎ বন্ধন দ্বারা বাধা পড়ে আছে। তাই প্রতিবার দাঁড় টানলে জলের যে শব্দ উঠছে তা যেন স্রোতের ঠাট্টা বা উপহাস, মানে এখানে স্রোতটা যেন কবিকে বিদ্রুপ করছে, ঠাট্টা করছে, উপহাস করছে, যে এ কে লোক রে বাবা, যে দেখো যার নোঙরটা
যার মনটা বাধা পড়ে আছে, আর একটু যদি বলি, যার নোঙরটা, যে নৌকার নোঙর বাধা পড়ে আছে তটে, সেই নৌকাটা কি কোনোদিন আগাতে পারে? একইভাবে যে মানুষ, যে যে এমন একজন মানুষ যার মনটা এখন ওই বাস্তব জগৎ এবং যে মায়াবন্ধনময় যে জীবন, সেই মায়াবন্ধনময় জীবনে যার মন বাধা পড়ে আছে, সে চাইছে স্বপ্নময় কল্পনার জগতের দিকে যেতে। এটা কি পারে সে? যতই চেষ্টা করছে, যতই দাঁড় টানছে, যতই তার মনের আশা আকাঙ্ক্ষাগুলোর দ্বারা সে যতই প্রভাবিত হয়ে যতই দাঁড় টানার চেষ্টা করছে, তার ফলে যে জলের শব্দটা হচ্ছে, এটাকে যেন মনে হচ্ছে স্রোতের ঠাট্টা বা উপহাস। হ্যাঁ, যেন স্রোত বিদ্রুপ করছে, স্রোত যেন হাসছে, একটা যেন পরিহাস করছে, এরকম একটা কাণ্ড দেখে। যে কোনোদিনই প্রত্যেকবার দাঁড় টানলেও জলের যে শব্দ উঠছে, সেই শব্দে স্রোতের যে ঠাট্টা, অর্থাৎ স্রোত কবির থমকে থাকাকে ব্যঙ্গ বিদ্রুপ করছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। স্রোতটা কবির থমকে থাকাকে, থেমে যাওয়াকে ব্যঙ্গ বিদ্রুপ করছে স্রোত। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এটুকু বলার বিষয়, স্রোত অতি গতিশীল। এখানে স্রোত প্রত্যেকবার কবির থমকে থাকাকে ব্যঙ্গ বিদ্রুপ করছে। এবার আমরা চলে আসি পরে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। এইখানটা কিন্তু দেখো, যেটা বলার বিষয় সেটা হচ্ছে, কবি কিন্তু একেবারের জন্য হাল ছাড়ছে না। আমি কিন্তু এটা বারবার বলছি যে ততই বিরামহীন এই দাঁড় টানা। হ্যাঁ, এই যে যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, না গতি এবং এগিয়ে চলার প্রতি মানুষের রয়েছে চিরকালের আকর্ষণ। এই যে বিরামহীন এই যে দাঁড় টানা, কেন কবি বিরাম নিচ্ছেন না? কেন তিনি বিশ্রাম নিচ্ছেন না? এই কারণেই যে গতি বা এগিয়ে চলায় প্রতি মানুষের জীবনের চিরকালের আকর্ষণ। আমাদের সবসময় কি করতে হয়? সামনে চলো, সবাই এগিয়ে চলো। এই যে গতি বা এগিয়ে চলায় প্রতি মানুষের চিরকালের আকর্ষণ। হ্যাঁ, জীবন বাধাহীন মসৃণ হতে পারে না, তবে চিরকালের মতো থেমে যাওয়াও উচিত নয়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। জীবন কোনোদিন একেবারে মসৃণ হবে, সুন্দর হবে, খুব সুখের হবে, এটা কিন্তু নাও হতে পারে। জীবনে সুখ দুঃখ আছে, জীবনে উত্থান পতন আছে, জীবনে আশা নিরাশা আছে। ফলে জীবন বাধাহীন এবং মসৃণ হতে পারে না, তবে চিরকালের মতো থেমে যাওয়াটাও উচিত নয়। তাই তারার দিকের যে নিশানা যেমন চলতেই থাকে, ঠিক সেই রকমই দাঁড় টানাও অব্যাহত থাকে। তাহলে কবি জানেন যে থেমে গেলে চলবে না। তাই কবি কি করছেন না, কবি আকাশের দিকে চেয়ে তারার মাধ্যমে দিক নির্ণয় করছেন। এবং তিনি চাইছেন দিকের নিশানা করে সামনে এগিয়ে যেতে। ঠিক তেমনই সেরকম দাঁড় টানাও অব্যাহত রাখছেন। সারা রাত ধরে তারা দেখে দিকের নিশানা করে তিনি এগিয়ে যেতে চাইছেন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কবি কিন্তু একবারের জন্য থেমে যাচ্ছেন না, কারণ আমাদের এগিয়ে চলাই হচ্ছে জীবন। আমাদের চিরকালের আকর্ষণ হচ্ছে সামনের দিকে এগিয়ে চলা, সেই কথাটাকে এখানে বলা হচ্ছে। তারপর আমরা চলে আসি, দেখো ততই বিরামহীন এই দাঁড় টানা। বলে দিলাম আমি, ভালো করে শুনে নেবে তোমরা শুনলে নিশ্চয়ই বুঝতে পারবে। তরিভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। তাহলে দেখো, তরিভরা পণ্য মানে হচ্ছে যে সাহিত্য সম্পদ। তরিভরা পণ্য মানে হচ্ছে সাহিত্য সম্পদ, কবি সাহিত্য সম্পদ যেগুলো, সেই তরিভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে। এখানে বাণিজ্য পণ্য বলে দিয়েছিলাম যে কবি রচিত সাহিত্য কীর্তি বা সৃষ্টি সম্পদের প্রতীক যেগুলো। তাহলে যে সাহিত্য সম্পদ, সেই সাহিত্য সম্পদ নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে। পাড়ি দিতে মানে রওনা হতে বা পার হতে। সপ্ত সিন্ধু পার মানে ওই যে নিরুদ্দেশ গন্তব্য বা স্বপ্নময় কল্পনার জগতে কবি চলে যেতে চাইছেন, তার সমস্ত সাহিত্য সম্পদ নিয়ে নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। হ্যাঁ, কিন্তু কবি বুঝতেই পারেননি যে কবি চেয়েছেন তার সমস্ত সাহিত্য সম্পদ নিয়ে একটা স্বপ্নময় কল্পনার জগতে তিনি চলে যাবেন, কিন্তু কবি বুঝতেই পারেননি তার মন কখন পড়ে গেছে, তার মন কখন বাধা পড়ে গেছে এই তট তথা বাস্তব জীবনের যে মায়াবন্ধনময় জীবন, সেই জীবনে বাধা পড়ে গেছে।
এটা কখন তার মন বাধা পড়ে গেছে কবি বুঝতেই পারেননি। নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, সেই জন্য বলা হয়েছে মানে কবি বুঝতেই পারেননি যে তার মন কখন বাধা পড়ে গেছে এই বাস্তবের মায়াবন্ধনময় যে জীবন, সেই জীবনে বাধা পড়ে গেছে। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি, এই যে জায়গাটা তবু দাঁড় টানি, তবু মানে তার সত্ত্বেও এই দাঁড় টানা, এই কথাটাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কি এই যে তবু দাঁড় টানি কথাটা আমি আবার বলছি, শুনে নাও, যে এই তবু দাঁড় টানি যদি কথাটাকে ব্যাখ্যা করি, সারা রাত তবু দাঁড় টানি, কবি কেন থেমে যাচ্ছেন না? কবি জানেন যে তার মন বাধা পড়ে গেছে বাস্তব জীবনে মায়ার বন্ধনে, তবু তিনি টানতেই থাকছেন, দাঁড় টেনে যাচ্ছেন। কেন না, কবির যে মানসিকতা আমরা এখানে পরিচয় পাচ্ছি, কবির সেই মানসিকতার একটা অদম্য মানসিকতার আমরা পরিচয় পাচ্ছি। কবির চারপাশের বাস্তব জগৎ বলছে যে এই দাঁড় টানা বৃথা, কিন্তু কবির অবচেতন মন কি হচ্ছে না, কবির অবচেতন মন আশা এবং স্বপ্নের জাল বুনে যাচ্ছে। আসলে দাঁড় টানা মানে হচ্ছে আশা এবং স্বপ্নের জাল বুনে যাওয়া। আবার বলছি, এই যে সারা রাত ধরে মিছে দাঁড় টানা মানে হচ্ছে অবচেতন মন, কবির অবচেতন মন আশা এবং স্বপ্নের জাল বুনে যাচ্ছে। কবির অবচেতন মন আশা এবং স্বপ্নের জাল বুনে যাচ্ছে, এটাই হচ্ছে দাঁড় টানা। তাই অবিরাম দাঁড় টেনে চলেন কবি। কবি সবসময় স্বপ্নের একটা জাল বুনেই যাচ্ছেন, কবি কিন্তু হাল ছেড়ে দিচ্ছেন না। কবি জানেন তার বাসনা হয়তো কোনোদিনই পূর্ণ হবে না। হ্যাঁ, তার মনের যে বাসনা, সবসময় কল্পনার জগতে যাওয়ার যে বাসনা, সেটা কোনোদিনই পূর্ণ হবে না, কিন্তু তবু স্বপ্নময় জীবনের অনুসন্ধানে তার ক্লান্তি নেই। তাহলে তবু দাঁড় টানি, কেন তবু দাঁড় টানি না, কবি জানেন যে তার স্বপ্ন পূরণ হবে না, তার মন বাধা পড়ে আছে যে মায়াবন্ধনময় জীবনে, কিন্তু তবু তিনি স্বপ্নময় জীবনের অনুসন্ধানে তার কোনো ক্লান্তি নেই। তিনি এখানে কিন্তু কোনো ক্লান্তি দেখাচ্ছেন না। হ্যাঁ, তিনি দাঁড় টেনেই যাচ্ছেন, অর্থাৎ তার স্বপ্নময় যে কল্পনার জগতে যাওয়ার জন্য আশা এবং স্বপ্নের জাল, সেটা মনে বুনেই যাচ্ছেন। এটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। আর যেটা বলার বিষয়, দূর সাগরে পাড়ি দেওয়ার স্বপ্নই তাকে বাঁচিয়ে রাখে। তাহলে যে তবু দাঁড় টানি, এখানে এর মধ্যে দিয়ে যেন বোঝানো হচ্ছে দূর সাগরে পাড়ি দেওয়ার স্বপ্নই কবিকে বাঁচিয়ে রাখে। দূর সাগরে পাড়ি দেওয়ার স্বপ্নই যেন কবিকে বাঁচিয়ে রাখে। হ্যাঁ, এটুকু বলার বিষয়। আর যেটা বলার বিষয় যে, আরেকবার বলে দিই, যে স্বপ্নময় জীবনের অনুসন্ধানে কবির কোনো ক্লান্তি নেই এবং দূর সাগরে পাড়ি দেওয়ার স্বপ্নই কবিকে বাঁচিয়ে রাখে। সেই জন্য কবি দাঁড় টেনেই যাচ্ছে। আসলে এই কবিতায় আমরা একটা সৃষ্টিশীল মানুষের বাস্তব এবং কল্পনার সংঘাতে ক্ষতবিক্ষত হওয়ার যে ছবি, সেটাকে ফুটে উঠতে দেখছি, তাই তো? কবি যে এগিয়ে চলার মানসিকতা, সেটাকে কিন্তু আমরা এখানে সাধুবাদ দেব। কবির জানা সত্ত্বেও যে তার মন বন্ধনে আবদ্ধ, কিন্তু তবু এই যে এগিয়ে চলো, সেই এগিয়ে চলাটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। হ্যাঁ, বাস্তব এবং কল্পনার সংঘাতে একটা সৃষ্টিশীল মানুষের যে ক্ষতবিক্ষত হওয়ার কবিতা, তাই হলো নোঙর। যেভাবে বললাম আমি, এটা যদি তোমরা এটা শোনো একটু মন দিয়ে, আশা করি এখান থেকে কোনো রকম প্রশ্ন আটকাবার কথা নয়, এটা কিন্তু আমি বলতে পারি। হ্যাঁ, অবশ্যই তোমরা ভিডিওটি দেখো এবং অবশ্যই আমার কথা যেগুলো বললাম এগুলোকে শোনো এবং নিজেদের মতো একটু ভাবার চেষ্টা করো, তাহলেই হবে। আমি এখান থেকে যে গুরুত্বপূর্ণ লাইন শুধু সেগুলোকে বলে দেব, কারণ এই প্রত্যেকটা লাইনের মানে কিন্তু বলে দিয়েছি। উত্তরগুলো তৈরি করার দায়িত্ব কিন্তু তোমাদেরকে নিতে হবে, একটু ভাবতে হবে তোমাদেরকেও। আমি যে প্রথমেই যে প্রশ্নটার কথা বলছি, সেটা হচ্ছে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। হ্যাঁ, মন্তব্যটির তাৎপর্য লেখো। নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, মন্তব্যটির তাৎপর্য লেখো। এটা একটা প্রশ্ন। আচ্ছা, সারা রাত মিছে দাঁড় টানি, তোমরা এগুলো নোট করে নেবে। যে প্রথম প্রশ্নটা কি বললাম, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, তাৎপর্য সারা রাত মিছে দাঁড় টানি বলতে কি বোঝানো হয়েছে একটা। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে, এ তড়িতে মাথা ঢুকে সমুদ্রের দিকে তারা ছোটে, এর অন্তর্নিহিত ব্যাখ্যা কি? আচ্ছা, নিশ্চয়ই বুঝতে পেরেছি যে মানুষের যে স্বপ্নময়, যে মানুষের যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষাগুলো, জোয়ারের ঢেউগুলো
মানে একই অপরের তো পরিপূরক। সেই যে আশা আকাঙ্ক্ষাগুলো মনে জাগলো সেগুলো এলো, এসে কবির মনকে গতির দিকে নিয়ে যেতে চাইলো, কিন্তু সেই বন্ধনময় কবির মনে যে জীবন নৌকা, সেখানে সেই কবির মনের দরজায় এসে ধাক্কা খেয়ে তার ব্যর্থ হয়ে আবার ফিরে যাচ্ছে। আর তারপরে প্রশ্ন হচ্ছে, তারপর ভাটার শোষণ, এই কথার অর্থ কি? এটা একটা প্রশ্ন। আচ্ছা, আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সারা রাত মিছে দাঁড় টানি, এটা একটা প্রশ্ন। ঠিক আছে। আর হচ্ছে, নোঙরের কাছি তবু বাঁধা চিরকাল বলতে কি বোঝানো হয়েছে? নোঙরের কাছি তবু বাঁধা চিরকাল বলতে কি বোঝানো হয়েছে? আরেকটা হচ্ছে, ততই বিরামহীন এই দাঁড় টানা, এটা একটা প্রশ্ন। আচ্ছা, স্রোতের বিদ্যুৎ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে, হ্যাঁ, স্রোতের বিদ্যুৎ বলতে কি বোঝানো হয়েছে? এটা একটা প্রশ্ন। এই মোটামুটি প্রশ্ন। আর একটা প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে যে, এই যে সারা রাত তবু দাঁড় টানি, এই যে তবু দাঁড় টানি কেন বলা হয়? সেই কথাই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটু খেয়াল রাখবে যে তবু দাঁড় টানি, তবু কথাটি বলার কারণ কি, এবং এর মধ্য দিয়ে যে তবু দাঁড় টানি এর মধ্যে দিয়ে কবির কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়, এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে, নোঙর কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো। খুব সহজ, মানে আমি যেভাবে বললাম এটাকেই যদি কেউ একটু শুনে নাও তাহলে মর্মার্থ লিখতেই যায়, কোনো অসুবিধা হয় না। আরেকটা প্রশ্ন হয়, নোঙর কবিতা অবলম্বনে কবির রোমান্টিক মনের পরিচয় দাও, হয়। আরেকটা প্রশ্ন হয়, নোঙর কবিতাটি একটি প্রতীকী কবিতা। অসুবিধা হওয়ার কোনো কথা নেই, কারণ আমি বলে দিয়েছি প্রত্যেকটা প্রতীককে। তাহলে নোঙর কবিতা একটি প্রতীকী কবিতা, এটা একটা প্রশ্ন হয়। এই মোটামুটি প্রশ্নগুলো দেখলেই হবে। আর যে লাইনগুলো বললাম এই লাইনগুলো দেখলেই যথেষ্ট। আজকে এই পর্যন্তই। কোনো রকম অসুবিধা হলে আমার সঙ্গে জেনে নেবে। আর স্কুল খুললে আমি আবার এই বিষয়টাকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় বসবো। ঠিক আছে? আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, ভয় নেই, একদিন সব ঠিক হয়ে যাবে। আবার একদিন ঝড় থেমেই যাবে, আবার পৃথিবী শান্ত হবে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।